আচ্ছা, আমরা যখন পৃথিবীর সবথেকে ধনী, ওয়েলদি, রিচ এই কথাটি শুনি তখন আমাদের কাদের কথা মাথায় আসে? হয়তো বিল গেটস, আম্বানি, টাটা বিড়লা আর এলন মাস্ক এইসব ব্যক্তির কথা মাথায় আসে। কিন্তু ব্যাপারটা হলো যে একটা রুম আছে, যে রুমটি আপনার কন্ট্রোলে আছে। রুমে 10টা লোক বসে আছে, কিন্তু একটা টিভিও আছে রুমে, যেটা পুরোটাই আপনার কন্ট্রোলে। এবার আপনার ইচ্ছে থাকবে যে আপনি টিভিতে তাদেরকে কি দেখাবেন আর কি দেখাবেন না। মানে আপনি তাদেরকে যদি পৃথিবীর ভালো দিকগুলো দেখান তাহলে তারা মনে করবে হ্যাঁ, পৃথিবীতে সবই কিছু ভালো। কিন্তু আপনি জানেন যে পৃথিবীতে খারাপ দিকে অনেক কিছু আছে যেটা আপনি দেখাচ্ছেন না বা শো করছেন না, কারণ এটা আপনার কন্ট্রোলে আছে। তো ব্যাপারটা হলো সেরকমই। আমরা যখন ভাবি যে এরা পৃথিবীর সবথেকে রিচ, তখন আমরা ভুল। কারণ এলন মাস্কের সম্পত্তি কত? 270 বিলিয়ন, 250 বিলিয়ন। কিন্তু এমন একটা ফ্যামিলি আছে রথচাইল্ড, যদি নাম শুনে না থাকেন তাহলে ইউ ক্যান গুগল ইট। রথচাইল্ড, যাদের অফিসিয়ালি সম্পত্তি 3 থেকে 4 ট্রিলিয়ন ডলার। অফিসিয়ালি তারা সব কিছু মিডিয়ার বাইরে রাখে, তো আনঅফিসিয়ালিও অনেক হতে পারে। আমি অফিসিয়ালি কথা বললাম যে 3 থেকে 4 ট্রিলিয়ন ডলার। লাইক এলন মাস্ককে এখনও কত ইনকাম করতে হবে তার জায়গায় পৌঁছানোর জন্য। পৃথিবীতে যত স্টক মার্কেট ক্র্যাশ হয়েছে, 2008 এর ক্র্যাশ বা .com বাবেল ক্র্যাশ, এই সব ক্র্যাশেই কিন্তু তাদের ইশারাতেই হয়। মানে পৃথিবীতে এমন কোনো ক্র্যাশ নেই স্টক মার্কেট থেকে শুরু করে সব কিছুতেই যেটা তাদের ইশারায় হয় না। পৃথিবীর সব থেকে বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংক, গোল্ড মাইনিং সবই তাদেরই অন্তর্গত। তারা অ্যাপেল থেকে শুরু করে, ফেসবুক থেকে শুরু করে বড় বড় জায়গায় তাদের বড় বড় স্টেক আছে। এমনকি তাদের আমি সৃষ্টি বলবো, তার আগে আমি বলতে চাই যে তারা প্রথমে কটন অ্যান্ড কোল অর্থাৎ সুতি এবং কোলের ব্যবসা দিয়ে ব্যবসা শুরু করেছিল। তো তাদের এতটাই দবদবা ছিল, তাদের এতটাই রোলা ছিল বলতে পারেন। তো তারা মধ্য শতাব্দীতে যত যুদ্ধ হয়েছিল সব তাদেরই কন্ট্রোলে। মানে তারা যুদ্ধকে কন্ট্রোলে রাখতো, যে কোথায় যুদ্ধ হবে কোথায় যুদ্ধ হবে না, সব কিছুই তাদের কন্ট্রোলে। তাদের ইশারায় যুদ্ধ হতো, আবার তাদের ইশারায় যুদ্ধ থেমেও যেত। ব্যাপারটা, রথচাইল্ড একটা জুইস ফ্যামিলি। তো মধ্য শতাব্দীতে যখন ক্রিশ্চিয়ান ধর্মটাই খুব ভালোভাবে মানে ছড়িয়ে যায়, তখন ক্রিশ্চিয়ানিটিতে লেন্ডিং অর্থাৎ ধার দেনার ব্যবসা মানে ইলিগেল। লাইক তাদের ধর্মর অ্যাকর্ডিং নয়, এরকম ভেবে তারা লেন্ডিংয়ের ব্যবসায় নামতো না। তো আর জিউইস অর্থাৎ ইহুদিদেরকে খুব ছোট মানে খুব ছোট চোখে দেখা যেত। তো তাদেরকে সকল জায়গা থেকে বিতাড়িত করা হতো। জার্মানির একটা জায়গায় তারা বসবাস করতে লেগেছিল, কিন্তু সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করে তারা একটি ছোট গলির মধ্যে থাকতো। তো সেই সময় একটা রাজা ছিল প্রিন্স, তার আন্ডারে। তো লেন্ডিংয়ের ব্যবসা যেহেতু ক্রিশ্চিয়ান ধর্মের লোকরা করতো না, তাই এটিতে স্কোপ ছিল জিউইস লোকদের। কারণ ক্রিশ্চিয়ান লোকরা করবে না, তাই জিউইস লোকদের এটাতে ভালো একটা স্কোপ ছিল। তাই জিউইস লোকরা লেন্ডিংয়ের ব্যবসায় নামে। লেন্ডিংয়ের ব্যবসা ইন দ্য সেন্স কি, তখন যেই রাজা বা প্রিন্স ছিল তাদের অ্যাকাউন্ট অর্থাৎ তারা যে ট্যাক্স কালেক্ট করছে, তারা যে গোল্ড সিলভার এগুলো কালেক্ট করছে, তাদের অ্যাকাউন্ট রাখতো বা তাদের হিসাব রাখতো। তো তাদের যখন হিসাব রাখতো তখন এই রথচাইল্ড সে মানে জিউইস যে রথচাইল্ড যে সে গিয়ে বিরাট বড় একটা ফ্যামিলির আবির্ভাব করে। তো সে জানতো যে এই রাজা এদের ওপর যে কেউ অ্যাটাক করতে পারে, এদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে, তাই সে তার পার্সোনাল ফিন্যান্স আলাদাভাবে রাখতো। তো সে আলাদাভাবে রাখতো, সে তার নিজের টাকা সব হিসাব করে রাখতো। এমন সময় নেপোলিয়ন তখন সেই প্রিন্সের উপর অ্যাটাক করে, আর সেই প্রিন্স এক্সাইল অর্থাৎ বনবাসে চলে যায়। তো তখন রথচাইল্ড তার টাকা নিয়ে ইউকে অর্থাৎ লন্ডনে চলে আসে, এবং লন্ডনে সে করতো কি, সে টাকা লেন্ডে দিত মানে ধারে দিত। এবং এমন সময় চলে এসেছিল যে সে গোটা গভর্নমেন্ট থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যান তাদেরকেও সে পয়সা লেন্ডিংয়ে দিত বা পয়সা ধারে দিত। তো এই সময় সে পৃথিবীর সব থেকে বড় লোক হয়ে গেছিল, তার আলাদা একটা ব্যাপার। কিন্তু সে জানতো যে পৃথিবীতে বড় লোক আজ থাকবো, কালকে নাও থাকতে পারি। সে চাইছিল যে আমি একটা লেগেসি ক্রিয়েট করব, ঠিক আছে। তো সে লেগেসি ক্রিয়েট করার জন্য সে বিভিন্ন সেক্টরে ঢুকে, কটন, কোল, পাওয়ার। আর আমরা যে এআই নিয়ে কথা বলি, আজ থেকে 12-13 বছর আগে তারা এআই এর ব্যবসায় ঢুকে গেছে।
এআই বিজনেসে তারা 12 থেকে 13 বছর আগে ঢুকে গেছে। তো তারা এই সব সেক্টরে মোটামুটিভাবে ঢুকতে থাকে। আর আজকে তো মানে সেকেন্ড লার্জেস্ট গোল্ড মাইনিং কোম্পানি তাদের আন্ডারে। এমনকি পৃথিবীর 10টা বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংক, তার মধ্যে 8টা তাদের কবজায়। মানে তারা আনঅফিসিয়ালি, অর্থাৎ তাদের ফ্যামিলির একটা নিয়ম ছিল যে বা তাদের মুখ্য যারা প্রধান তারা একটা নিয়ম করে দিয়েছিল যে তাদের ফ্যামিলির সিক্রেট যেন বাইরে না যায়। আর তারা 90% মিডিয়াকে ওন করে, সেহেতু তারা জানে যে আমরা চাইলে আমরা এটি না বার করতে পারি। তাই মিডিয়াতে সেরকম কভারেজ কিছু এদের ব্যাপারে থাকে না বা কেউ করতেও যায় না। তো তাদের ফ্যামিলির এটা নিয়ম ছিল যে আমাদের ফ্যামিলির সিক্রেট যেন কেউ না জানতে পারে। তাই তাদের কাজিনদের মধ্যেই বিয়ে হয়। এবার তাদের কাজিনদের মধ্যেও বিয়ে হয় আর এমনিভাবেই তারা সিক্রেট তাদের মধ্যে রাখে। আর সে এমনভাবেই আস্তে আস্তে লেগেসি ক্রিয়েট করার জন্য তার যে 5 জন ছেলে ছিল, ঠিক আছে, তাদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়। কারণ সে জানতো যে ফাইন্যান্সে যদি আমি একটা লিগেসি ক্রিয়েট করতে পারি, ফাইন্যান্সকে যদি আমার হাতে রাখতে পারি, তাহলে আমি পৃথিবীকে কন্ট্রোল করতে পারবো, আমার লিগেসিও থেকে যাবে। তাই সে এমনভাবে 5টি দেশে, ইউকে, লন্ডন, আমেরিকা, সাউথ আফ্রিকা, তো এইসব জায়গাগুলোতে পাঠাই নিজের ছেলেকে। অস্ট্রেলিয়া, এইসব জায়গাগুলোতে, জার্মানি, এইসব জায়গাগুলোতে পাঠাই। একটা যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সাথে 7টা দেশের, ঠিক আছে, আরব কান্ট্রির, কিন্তু এখানে ইসরায়েল জয়ী হয়েছিল। কারণ এদের অনেক ইন্টারনাল ব্যাপার থাকে। রসের চাইল্ডও একটা ইহুদি ধর্মের লোক, ঠিক আছে, একটা ইহুদি ফ্যামিলি। তো এখানে অনেক কিছুই ব্যাপার থাকে। তো এটাই হলো ব্যাপার। আর হ্যাঁ, এইসব কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর এমন ভিডিও যদি চান তাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ধন্যবাদ, থ্যাংক ইউ।